দেখলাম কি হয়েছে এতে। যে জমি আমার আব্বার আছিল সেই জমি এখন তোর নামে কেমনে? সন্দেহবশত মেন অফিসে গিয়া খোঁজ নিয়ে দেখি আরো অনেক জমি নয় করা নসাদের নামেও হইছে। কি সব? এইটা তোমার মরা বাপে গিয়ে জিগাও, আমার মাথা খাইও না। 9-6 করার মতো মানুষ না জিসা না। যদি তাই মনে হয় তাহলে প্রমাণ করো। মেজাজ খারাপ করিস না নাজির। আমার বাপের সম্পত্তি একটা মাটিও আমি ছাড়বো না। যা ইচ্ছা করো গা, বিচার ডাক দিবা দেও, আমি ডরাই না কাউরে। রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেল সামিউল। ঝগড়া থেকে এক পর্যায়ে হাতাহাতি হওয়ার উপক্রম হলো, কিন্তু এবারেও মিল্টন নাজমুল ছুটে এসে থামিয়ে দিল তাদের। শেষে নাজিরের ফাঁদে পা দিল সামিউল। ডাক দিল সালিশে। ছোটখাটো পারিবারিক সালিশ যাকে বলে। সপ্তাহ দুয়েক তাকে ঘুরানোর পর আজ সময় করে চেয়ারম্যান মেম্বার শাহ বাড়িতে উপস্থিত হয়েছেন। সাথে মিন্নত ব্যাপারী, দেলোয়ার, নজরুল আলম, কাশেম আলী এসেছেন। বর্তমানে আফাজউদ্দিনকে এসবে দেখা যায় না। বৃদ্ধর বয়স বেড়েছে, পাশাপাশি রোগশোকে জর্জরিত, বিছানা থেকে উঠতে পারেন না। সাবেক চেয়ারম্যান আতাউর সুস্থ হতে পারেননি, ক্ষতে পচন ধরেছে। কত বড় বড় ডাক্তার যে দেখিয়েছেন তবু কাজ হচ্ছে না। পাপের ফল কি এত সহজে ফুরোয়? চেয়ারম্যান নুরুজ্জামান চেয়ারে বসে আছেন। মরহুম আকবর মিয়ার 2 পুত্রকে দেখে বেজায় খুশি হলেন। এই নির্বাচনে ভালোই সাহায্য করেছে তারা। কুশল বিনিময় করে বললেন, আপনারা আইসা ভালোই করেছেন। আপনার মাইয়া জামাই জানি কোনটা, কাশিম ভাই? কাশেম আলী আশেপাশে তাকিয়ে খুঁজলেন। নাজির এসে উপস্থিত হলো সেখানে। দুনিয়াতে যাই হয়ে যাক, সে মানুষের সামনে মাথা নত করে দাঁড়িয়ে থাকার ছেলে নয়, তাই সবাইকে সালাম দিয়ে দাঁড়ায় না, নিজেও বসে পড়ল সামনে। কাশেম আলী দেখিয়ে বললেন, এই যে এইটাই নাজির। নুরুজ্জামান হেসে বললেন, হ্যারে তো আমি চিনি। তা কি হয়েছে জামাই, হঠাৎ বাড়ির ভেতরে সালিশ? শেষ এমন সালিশ হয়েছিল ফতে চাচা মরার পর মনে হয়। ঠিক কইছি না ভাই? নজরুল মাথা নাড়িয়ে বললেন, আর কইও না নুরু, দুনিয়ার অবস্থা ভালো না। ভাই ভাইরে সম্পত্তির লাগিয়া মাইরে ফেলাইতেছে, পোলাই বাপ মারতেছে। এই তো চাচাতো ভাই, যাই করো সঠিক সিদ্ধান্ত নিবা কইয়া দিলাম। তুমি মানুষ ভালো দেখি কিন্তু তোমার সমর্থন করছি। আপনারা চিন্তা করেন না, আমার কামই তো জনগণরে ন্যায় পাওয়াইয়া দেওয়া। মমিনুল শাহ দূর থেকে তাদের হাসাহাসি করতে দেখে বিরক্ত হলেন। মনে মনে আতাউরকে ইচ্ছে মতো গালি দিলেন। মুখ বাঁকিয়ে ভাতিজার উদ্দেশ্যে বললেন, ল্যারে শালিশ ডাকছোস, দেখ কেমনে হাইসা কথা বইতাছে। এই চেয়ারম্যান আমাকে শত্রুপক্ষের, কিছু ফেলাইতে পারবে না। সামিউল কিছু বলল না, উপস্থিত হলো তাদের সামনে। সালিশের কার্যক্রম শুরু হলো। মেম্বার হাশেম বললেন, সালিশ যেহেতু তুমিই ডাকছো তাই তুমিই শুরু করো। সামিউল, কি ব্যাপার? সামিউল নরম স্বরে বিস্তারিত সব জানালো, সাথে এও বলল, আমার আব্বা এমন করার মানুষ না। করলে আমি জানতাম, আব্বাস জানতো। আমি নিশ্চিত নাজিরে জালিয়াতি করছে। নাজির সঙ্গে সঙ্গে উত্তর দিল, দলিল আবার জালিয়াতি কেমনে করে? এত বড় বড় কর্মকর্তা টের পাইল না? চেয়ারম্যান মাথা নাড়িয়ে বললেন, জালিয়াতি করা অত সহজ না সামিউল। করা গেলেও সাধারণ মানুষের লগে করা যায়, বড় অফিসারগো লগে করা যায় না। তুমি ওইখানে কথা কও নাই? দলিলে তোমার আব্বা স্বাক্ষর আছে না? সাক্ষী হিসেবে কেডা আছে? নীরবতা ঘিরে ধরলো সামিউলকে। সব খবরাখবর সে নিয়েছে। সাক্ষী হয়েছে বাবার বিশ্বস্ত ম্যানেজার, সেই লোকটার সাথেও কথা বলেছে সে। নাজিরও তো বোকা নয়, দলিলের কয়েক কপি আগে এনে রেখেছে। চেয়ারম্যান মেম্বারদের সহ উপস্থিত সবাইকে তা দেখালো। মমিনুল শাহ সব দেখে খুব অবাক হলেন, নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছেন না। আমিরুল শাহর আঙ্গুলের ছাপ দলিলে জলজল করছে। নাজির কিভাবে করলো এত কিছু? নুরুজ্জামান বললেন, এই তো সব প্রমাণ। জমি ভোগ দখল হইলে শেষ হয় না, সালিশে আমরা সমাধান কইরা দিই। কিন্তু আইনগত সঠিকটারে কিভাবে বেঠিক বানাই দিই কত? স্পষ্ট দেখা যাইতেছে মরহুম আমিরুল শাহ তার সবকিছু সম্পত্তি ভাতেজা নাজিরের নামে হস্তান্তর করেছে। পরে মনে হয় সেইখান থেকে অর্ধেক নাজির তার ভাইয়ের নামে দলিল করেছে, তাই না নাজির? নাজির মাথা নাড়ায়। হ, মরার কয়দিন আগে চাচা স্বাক্ষর করছিল। আপনারা তারিখটা দেখেন। বাস্তবতায় দলিল আনতে আমি যাইতে পারি নাই, তাই নৌসাদ গিয়েছিল। ও তো আবার এইসবে ভালো বোঝে। নওশাদে কই? ওই দেশে নাই, বিদেশ গেছে গা। এই তো এবার 3 মাস হইব। ভালো খবর, আমাকে গ্রামের উজ্জ্বল ভবিষ্যৎ পোলাই। মমিনুল দ্বিমত পোষণ করে বললেন, ভাইজানরা যে ফুসলাই ফাসলাই দলিলে টিপ সই নেওয়া হয় নাই, তার কি প্রমাণ? কেউ কি এমনি এমনি কাউরে কিছু দেয়? তার উপরে নিজের পোলা রাইখা ভাতিজারে এতগুলা জমি। সব প্রশ্নের উত্তর যেন নাজিরের মাথায় আগে থেকে তৈরি, তাই উত্তেজিত হলো না, কিছুটা খোঁচা মেরেই বলল, এমনি এমনি দিছে? কেটাই কইল? বহু বছর আগের কথা। চেয়ারম্যান চাচা আমার বাপ দাদার ঘটনা তো জানে নেই। দাদা মারা যাওয়ার পর গ্রামের মুরব্বী আর সাবেক চেয়ারম্যান গো
সাক্ষী রেখা 3 ভাইয়ের মধ্যে সামান সম্পদ ভাগ হয়েছিল, কিন্তু তার কয়েক মাস পর আব্বারে কেউ মারার চেষ্টা করলো। আব্বা বিছনা থেকে উঠতে পারলো না। সেই সুযোগে আমার বড় চাচাই আমার আব্বার সব সম্পদ নিজের নামে লেখা নিছিল। এখনো প্রমাণ খুঁজলে ঠিকই পাওয়া যাইব। কোনো মানুষ নিজে প্রলোভন করাইখা ভাইয়ের নামে এত সম্পদ লিখে দেয়? উপস্থিত সকলেই সহমত পোষণ করলেন। নাজির ফের বলল, মরার আগে মানুষে মনে হয় কিছু একটা আজ করতে পারে, ভিতরে অপরাধ বোধ জায়গা ওঠে। বড় চাচার ক্ষেত্রে মনে হয় তাই হয়েছিল। আমার একদিন কাছারি ঘরে ডাকলো, ছোট চাচার জিজ্ঞান মাঝে মধ্যেই ডাকতো। তো এই দিন ডাইকে কইল, জোয়ান কালে কম অপরাধ করি নাই নাজির। লোভে আর মানুষের কান পড়ায় নিজের বাপের বুকে ছুরি চালাইছি, ভাইটার যৌবন সংসার কাইটা নিছি, তোকে বঞ্চিত করছি। নিজের রক্ষার লেগে দোষ পাইছি মাস্টার বাড়ির বইরার নামে। এই বাপের ভার আর বইতে পারছি না বাপ। মমিনে কি করব জানি না, তবে আমার থেকে পাওনা তোর সব সম্পদ তুই লইয়া যা, তবু আমারে মাফ কর। এই পর্যায়ে এসে মমিনুল শাহ আশ্চর্যের শেষ প্রান্তে পৌঁছে গেলেন। কি বলে এই ছেলে, কিছু বুঝতে পারছেন না তিনি। নাজিরের এসব জানার কথা নয়। আমিরুল শাহ কেন জানাতে যাবেন? তিনি তো আরও বসা থেকে উঠে দাঁড়ালেন। মমিনুল শাহ দিক বিদিক ভুলে তেরে এসে বললেন, মিজা কথা সব। নাজির কিচ্ছা বানাইয়া কইতাছে, এইসব ভাইজানে কেন কইব? হ্যাঁ না কইলে আমি জানছি কেমনে? সবাই জানে আপনাগুলোকে মাস্টার বাড়ির একটা শত্রুতা আসিল, ভুল বোঝাবুঝি আসিল, এখন নাই কেন? শাহরিয়ার বাবাকে আটকে দিল, ফিসফিস করে বলল। সবাই দেখতেছে আব্বা। মমিনুল শাহ পিছু হটে ধপাস করে কেদারায় বসে পড়লেন। ভয়ে তার ঘাম ছুটে গিয়েছে। কাশেম আলী অবাক হওয়ার ভান ধরে বললেন, আমাগো আব্বার মাঝে মধ্যেই কইতো এইসব কিছু ফতহ চাচার 2 পোলা করছে। তাছাড়াই নাকি কি ভয়ঙ্কর। নুরুজ্জামান গলা ঝাড়লেন। পুরান্য কথা আপাতত বাদ দিই। আমার আবার একটু তাড়া আছে, কি নিবন্ধন কার্ড নাকি স্বাক্ষর দিতে হইব। তো শেষ কথা হইল, দলিলে উল্লেখিত জমির মালিক বর্তমানে নাজির শাহ, নওশাদ শাহ। হ্যাগো জমি হেরা যেমন ইচ্ছে ভোগ দখল করতে পারবো। তোমরা বাধা দিলে আইনের খেলাফ হইব। তবে সন্দেহ থাকলে মামলা মোকদ্দমা করতে পারো, কিন্তু সেইখানেও সমস্যা, পুরাইনা কাহিনী বাইরে আইতে পারে। তোমাগোই ঝামেলা, তাই মিলমিশ কইরা থাকো, নিজেগো মাঝে কাজে ভালো না। আজ আসতাইলে উঠি। মরহুম আকবর মিয়া 2 পুত্রের উদ্দেশ্যে এবার বললেন, নুরুল ইসলাম ভাই, কাশিম ভাই দাওয়াত দিয়েছেন কবে? অনেকদিন তো ভাবিগো হাতে রান্দা খাই না, বিবি তো খালি আইতে চাই। নজরুল আলম তার সঙ্গে যেতে যেতে বলল, কি কর নুরু, তুমি নিজেকে মানুষ, আবার দাওয়াত লাগবো? যখন ইচ্ছা আমাকেও বইনের লইয়া আইয়া পড়বা। নুরুজ্জামান হেসে দিলেন। কাশেম আলী তাদের পিছু যাওয়ার আগে জামাতাকে বলে গেলেন, হুদাই কোনো ঝামেলায় জড়াই না, মুখটারে একটু ক্ষান্ত দে। তারা অদৃশ্য হতেই উঠে দাঁড়ালো। নাজির ঘাড় চুলকে বলল, তোমাকে কিছু নেই নেই আমি, মানুষের জিনিস কাইটে নেওয়ার আমার স্বভাবের বাইরে। যা আনিছি সব আমার, তা যেমনি হোক না কেন, শিখছি তো তোমাকে থাইকাই। সামিউল দাঁতে দাঁত পিষে হুমকি দিল। আমি দেখমু তুই কেমনে মিল জমি ভোগ করস। নাজির সে কথায় পাত্তা না দিয়ে চেঁচিয়ে গান ধরল। অনেকদিন পর ঘরের বাইরে খোলা আকাশের নিচে এসে দাঁড়ালেন ফরিদা। সচরাচর প্রয়োজন ছাড়া বের হতে তাকে দেখা যায় না। পরনে সাদা হলুদের মিশ্রণে সাধারণ এক সুতির শাড়ি, গহনা বা পুরনো সৌন্দর্যের অস্তিত্ব এখন আর নেই। কড়ই গাছের ছায়ায় বসে প্রতিবেশী মহিলার সাথে পান চিবোতে চিবোতে গল্প করছে বিথি। সাজসজ্জা একেবারে সধবা ফরিদার মতো। আটপৌরে শাড়ির আঁচলে ঝুলছে সাংসারিক চাবির গোছা। সে কি নিজেকে আজকাল পরিবারের কর্ত্রী মনে করছে? আচানক রাগে ফরিদার দেহ কেঁপে উঠল। মাথার ঘোমটা ফেলে শাড়ির আঁচল কোমরে গুজে এগিয়ে গেলেন সেদিকে। শাশুড়িকে আসতে দেখে বিথি উঠে দাঁড়ালো। মুনিয়ার মা হেসে বললেন, ওই তো চাচি, মেলা দিন আপনারা দেখি না, ঘরে একলা একলা বইয়া থাকলে হইব। ফরিদা তার কোনো কথার জবাব দিলেন না। পূর্বের মতো ভালো মানুষই দেখিয়ে সরল হাসলেন না। এসেই টেনে ধরলেন পুত্রবধূর আঁচল। বিথি অবাক হলো। হাই আল্লাহ, কি করতাছেন আম্মা? মাথা গেছে, সারেন কইতাছি। মাগি, আমার সংসারে চাবি ধরার সাহস পাইলি কইতে? এই চাবি, এই সংসার সব আমার, তোর গায়ের শাড়িটাও আমার। খোল কইতাছি, খোল। চাবিটা এক প্রকার ছিনিয়ে নিয়ে শাড়ি ধরে টানতে লাগলেন ফরিদা। বিথি নিজেকে ছাড়ানোর প্রচেষ্টা চালিয়ে কর্কশ্বরে বলল, বুইরা হইয়া যাওনের পরেও লোভ কমে নাই। আমনের কি জামাই আছে যে চাবি লইয়া ঘুরবেন? সারেন কইতাছি। জামাই থাহুক আর না থাউক, তুই কনের কেডা? আমার আলমারিতে হাত দেওনের সাহস পাইছস কইতে? তোর বুঝি জামাই আছে? তোর জামাই তো তোরে মইতাও মারে না। পোলা মাইয়া দুইটার লাইগা খালি এহনে থাকতে পারতাছস।
না হইলে কবাই পাছায় লাথি মায়েরা বাহির কইরা দিত, তার কোনো হুঁশ নাই। শরীর জ্বলে উঠল বিথির। রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সর্বশক্তি দিয়ে শাশুড়িকে ধাক্কা মেরে ফেলে দিল নিচে। সুযোগে নোংরা কিছু গালিও দিল। ফরিদার হুঁশ ফিরল। এতকাল তার চোখের দিকে তাকিয়ে কথা না বলা পুত্রবধূর হঠাৎ এত সাহস দেখে অবাক চোখে তাকিয়ে রইল। সামিউল দেখে ফেলল স্ত্রীর কাণ্ড। কিছু বলার ইচ্ছে না থাকলেও মুনিয়ার মাকে দেখে চুপ থাকতে পারল না, না হলে মহিলা সারা গ্রাম ছড়াবে। আমিরুল শাহ মরতে না মরতেই তার বিধবা বউটার উপরে পোলার বউ অত্যাচার শুরু কইরা দিছে। সামিউল এসে স্ত্রীর গালে সপাটে থাপ্পড় বসালো। আমার খায়া আমার বাড়িতে থাইকা আমার মায়ের গায়ে হাত তুলোস? বান্দির ঘরের বান্দি, বাড়ি থেকে বাইর হ। চুলের মুঠি শক্ত করে ধরে স্ত্রীকে ঘরে নিয়ে যেতে লাগলো সামিউল। বিথি চিৎকার করছে। মুনিয়ার মা আফসোস করে বললেন, কত বড় খারাপ মাইয়া মানো, এতক্ষণ কি বড় বড় গপ্প মারছে, আর এখন হরির গায়ে হাত তোলে। কি কপাল আপনার চাচি, আমার শ্বশুর মরার পরেও আমি কখনো হরির লগে উঁচা গলায় কথা কই নাই। জামাই ছাড়া দুনিয়াতে কেউ কারণ না। মুনিয়ার মা চলে গেলেন। শিউলি এসে তাকে ধরে নিচে থেকে উঠালো। মর্জিনা সশব্দে হেসে উঠলেন। খোঁচা মেরে বললেন, সবই কর্মের ফল, কর্ম এমনই একদিন ফিরায়। মনে আছে দুইটা ধমক দেওয়ায় হরিয়াম্মারে ধাক্কা মারছিলেন একবার, আব্বাই হুই নাই তো সংসার আলাদা কইরা দিছিল। দেখেন আইস আমনে রে আমনার পোলার বউয়েও হে মুনি ধাক্কাটা মারলো। মর্জিনা হাসি থামিয়ে মুখ বাঁকালেন। ঘরে যেতে যেতে পুত্রবধূর উদ্দেশ্যে বললেন, ঘরে আইও বউ, এগো মাঝে থাকলে তোমারেও হেগো রোগে ধরবো। তোমার হাউরি কিন্তু এক থেকেও খারাপ, চোখ তুইলা কথা কইলে কানা কইরা দিমু। শিউলি শাশুড়ির পিছু দৌড়ালো। ফরিদা শরীরটাকে টেনে নিয়ে সিঁড়িতে গিয়ে বসলেন। চায়ের বদলতে হঠাৎ করে পুরনো কথা মনে পড়ে গেল। সামিল সবে হাঁটতে শিখেছে। দাদি ছাড়া ছেলেটা কিছু বুঝে না। দাদিও বংশের প্রথম নাতি নিয়ে খুব আহ্লাদি। আয়েশা ফরিদার পেটে। 7 মাসের পেট নিয়ে মেজো জায়ের সঙ্গে প্রতিযোগিতা চলছে তার। যে করে হোক সংসারে নিজের জন্য পাকাপোক্ত একটা জায়গা তৈরি করতে হবে। তাই শাশুড়ির অনুমতি ছাড়া নিজের মতো রান্নাঘরে ঢুকলেন রান্না করতে। শ্বশুরবাড়িতে রান্না করা তার জন্য নিষিদ্ধ ছিল। রান্না ছাড়া বাদবাকি সব কাজই শাশুড়ি তাকে দিয়েই করাতেন। কখনো কখনো সেই কাজের চক্করে দুপুরে খাবার খেতে হতো গিয়ে সন্ধ্যায়। রান্নাঘরে তার প্রবেশের কথা জানতে পেরে সেদিন আর খাবার খেলেন না শাশুড়ি। উল্টে শুনিয়ে দিলেন কয়েক কথা। ফরিদার গোটা জীবন এই একটা অপবাদে কেটে গেল। ফরিদার গোটা জীবনে একটা অপবাদে কেটে গেল। ছেলেবেলা খুব একটা ভালো ছিল না তার। প্রতিবেশীরা বাঁকা চোখে দেখত। গ্রামে কোনো অনুষ্ঠান হলে তাদের প্রবেশ ছিল নিষিদ্ধ। পরার জন্য ভালো পোশাক ছিল না। কোনো মতে দুবেলা ভাতের মার খেয়ে দিনাতিপাত করতে হতো। খেলতে বের হলে সমবয়সীরা খেলায় নিত না। চোরের মেয়ে বলে খেপাতো। অপমান কষ্ট নিয়ে মা যৌবনকালে হঠাৎ একদিন নিষ্ঠুর দুনিয়া ত্যাগ করেছিলেন। মায়ের মৃত্যুর পর অল্প বয়সী ফরিদা অথই সাগরে পড়ে গেল। সংসার ভাই বোনদের সব দায়িত্ব এসে পড়ল তার উপর। বাবা ছিল জুয়ারি মাতাল। নেশার অর্থ জোগাড় করার জন্য নিশিরাতে এর ওর বাড়ি চুরি করত। বেশিরভাগ সময় ধরা পড়ে যেত। গাছের সাথে বেঁধে বেধড়ক পেটানো হতো। তবুও তা শিক্ষা হতো না। কখনো কখনো ধরা পড়তো না। তবে সে চুরির 1 পয়সাও সংসারে কখনো ব্যয় করেননি তিনি। সংসার যা চলতো অন্যের বাড়িতে মায়ের গায়ে গতরে কাজ আর হাত পাতার কারণে। তবুও চোরের মেয়ে উপাধি তাদেরকে বহন করতে হলো। মা মারা যাওয়ার পর বাবা বহুদিন পর বাড়ি ফিরলেন গ্রামের বয়স্ক মহাজনকে নিয়ে। ছোট বোন বিলকিসকে ডেকে বললেন, তোর বুবু কই? তৈয়ার হইতো ক, আজ তার বিয়া, দুলাভাইরে সালাম দে। অবুজ বিলকিস লোকটার দিকে ফ্যালফ্যাল নয়নে কিছুক্ষণ তাকিয়ে থেকে সালাম না দিয়ে ঘরে দৌড় দিল। ফরিদা ভেতরের ঘর থেকে সব শুনছে। তাদের ঘর ছিল ছনের। বর্ষায় থাকতে কষ্ট হতো। গরমে কোনো মতে দিনাতিপাত করতো। মহাজন তার বাবার থেকে বয়সে অনেক বড়। দুটো বউ আছে ঘরে। সেই ঘরের ছেলে মেয়ে ফরিদার থেকেও বেশ বড়। শুনেছে বাবা এই বুড়োর থেকে চড়া সুদের ঋণ নিয়ে নতুন করে অন্যত্র সংসার পেতেছে। হয়তো ঋণ শোধের বিনিময়ে ফরিদাকে চেয়ে বসেছিল বুড়োটা। মাকে যেই নরকে সন্তানের মুখের দিকে তাকিয়ে দাঁত কামড়ে পড়ে থাকতে দেখেছিল, সেই নরকে ফরিদা কিছুতে আর যেতে চাইল না। একটু সুখ আর সম্মানের আশায় সেদিন বিকেলে এক কাপড়ে বাড়ি থেকে পালিয়ে এসেছিল আমিরুল শাহর হাত ধরে। আমিরুল শাহর সঙ্গে তার প্রথম সাক্ষাৎ নাটকীয় ছিল। শালুক করিয়ে বাড়ি ফেরার পথে হিংসুটে মেয়েগুলো তার পিছু নিল। চুলের মুঠি টেনে ধরে মারতে মারতে সব শালুক কেড়ে নিয়ে তাকে ধুলো মাখা রাস্তায় ফেলে দিয়ে চলে গেল। তখনই কোথা থেকে যেন এক সুন্দর মতন যুবক এসে বাড়িয়ে দিল সাহায্যের হাত। ফরিদা সে হাত ধরল না। তা দেখে যুবক মিটিমিটি হাসলো। হাতে ধরিয়ে দিল 2 পয়সার একটা লজেন্স। বলল, দুর্ভাগ্য মতন এমনি মায়ের খাইয়া পইরা থাকলে চলবো? মাঝে মধ্যে মায়ের বদলে মায়ের দিতেও জানতে হইব।
ফরিদা অবাক হলেন। সেই থেকে ফরিদা নিজের হয়ে লড়তে শিখলেন, করতে শিখলেন প্রতিবাদ। গ্রামের ভেতরে মাঝে মধ্যে নিয়ম করে যুবকটির সাথে দেখা হতে লাগলো। সেখান থেকেই কথা হলো, পরিচয় হলো। জানতে পারলেন যুবকটির নাম আমিরুল শাহ, ধনী পরিবারের বড় ছেলে। আমিরুল শাহ তার ভঙ্গুর জীবনে এসেছিলেন আশার প্রদীপ হয়ে। লোক মারফত বিয়ের সংবাদ শুনে সেদিনই বাড়ির পেছনে এসে উপস্থিত হলেন তিনি। কাজের অপেক্ষায় মুরব্বীরা উঠোনে বসে গাল গল্প করছে। সরাসরি জিজ্ঞাসা করলেন, তোমার নাকি আজ বিয়া? ফরিদা সেদিন সব লাজ লজ্জা ভুলে বলেছিলেন, আমি ওই বুইড়ারে বিয়া করবো না। আমার এই নরক থেকে মুক্তি দিবেন, বিয়া করবেন আমারে? আমিরুল শাহ তখন ভবঘুরে যুবক, সংসারে মন নেই। বাড়িতে বিয়ের কথাবার্তা চলছে। রোজ বাবার হাতে ঠ্যাঙানি খেতে হতো। বাড়ি থেকে টাকা পয়সা চুরি করে অসৎ সঙ্গে মিশে নেশা করতেন, রাতে জুয়া খেলতেন, মাঝে মাঝে নারী সঙ্গতে মজে থাকতেন। সেই ছেলেটার কিভাবে যেন ফরিদাকে ভালো লেগে গেল। শুধুই ভালো লেগেছিল নাকি মায়া হয়েছিল, কোনো কিছু না ভেবে লোকচক্ষুর আড়ালে ফরিদাকে নিয়ে সেদিন তিনি পালালেন। বন্ধুদের সাক্ষী রেখে বিয়ে করলেন মসজিদে। তারপর বাড়িতে এই নিয়ে কত ঝামেলা হলো। বাবা কিছুতেই বিয়ে মানবেন না, করতে চাইলেন ত্যায্যপুত্র। কিন্তু সন্তানের প্রতি মায়ের আকাশচুম্বী ভালোবাসা কোনো ভুলচুক মানে না। তাই শেষ পর্যন্ত গরিব ঘরের মেয়ে ফরিদাকে বাধ্য হয়ে বাড়িতে থাকতে দিয়েছিলেন। তবে পুত্রবধূ হিসেবে কখনোই মেনে নিতে পারেননি। সেই সংসারেও সদস্য রূপে ফরিদার জায়গা মেলেনি। একটু সুখ আর সম্মানের দেখা পাননি। বহু বছর থেকে গিয়েছেন কাজের লোক হিসেবে, যেখানে তার অনেক পরে বাড়িতে পা রেখেও মেজোজা সংসারের সর্বে আদর্শ বউ। ফরিদা পার্থক্য খুঁজতে বসলেন, পেয়েও গেলেন। পার্থক্য হচ্ছে অর্থবিত্ত আর বংশ পরম্পরা। এমনকি বিয়ের প্রথম রাতেই দেখতে পেলেন স্বামীর আসল রূপ। রাতে মাতাল হয়ে ফিরে নরম মেলি দেহের উপর পাশবিক নির্যাতন চালাতে লাগলেন আমিরুল শাহ। রাতে স্বামী আর দিনে শাশুড়ি অত্যাচার, কটু কথায় কখন যে ফরিদার ভিতর সব মায়া দয়া, সরলতা, হিংসা আর নির্মমতায় রূপ নিল টেরি পেল না কেউ। সেদিন প্রথম শাশুড়ির অপমান সইতে না পেরে রাগের মাথায় বুড়িকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিলেন তিনি। তাই দেখে ফেলল বাকি দুই যা। মর্জিনা নতুন বধূ, মাস দুয়ে হয়নি বাড়িতে এসেছেন। তাদের মধ্যে কেউ হয়তো শ্বশুরের কানে সে কথা তুলল। কে তুলেছে তা জানে না ফরিদা। ফতে আলী শাহ বউভক্ত মানুষ ছিলেন। স্ত্রী যা বলতেন তাই শুনতেন। তাই রেগে গিয়ে সেদিনই বড় ছেলেকে করে দিলেন সংসার থেকে আলাদা। তার জন্য আমিরুল শাহ সেদিন চালাকাট দিয়ে খুব মারা মারলেন স্ত্রীকে। দুদিন বিছানা থেকে বেচারি উঠতেই পারলেন না। ছোট্ট সামিউল ছোট ছোট হাত দিয়ে মায়ের মাথায় হাত বুলিয়ে দিল। আচ্ছা, সে কথা কি এখনো সামিউলের মনে আছে? অবশ্য থাকার কথাও নয়। ফরিদার নিষ্ঠুরতা, হিংসা কি একদিনে জন্মেছিল? নাসরিন মর্জিনা কি জানে অপবাদ, অসম্মানের ব্যথা? জানে স্বামীর নির্যাতনে কত দুঃখ? নাকি বোঝে স্বামীর দেহে পরনারীর স্পর্শ, দেখার কষ্ট? তারা সোনার চামচ মুখে নিয়ে জন্মেছিল এই ধরিত্রীতে। বিয়ের পরেও বিনা পরিশ্রমে সাজানো সংসার আর স্বামীর ভালোবাসা পেয়েছিল। তারা পৃথিবীর নিষ্ঠুরতা দেখেনি, অপমান সয়নি, প্রতি মুহূর্তে কষ্টে তরপাতে তরপাতে এক নারীর কমলতা সকাল্লাদকে জলাঞ্জলি দিতে দেখেনি। ফরিদার এখন আর কোনো আফসোস হয় না। যা করেছে সে নিজে বাঁচার জন্য করেছে। এই বিশাল সংসারে নিজের অস্তিত্ব তৈরির জন্য করেছে। সেদিন শাশুড়ি যদি তার কষ্ট অনুভব করে মায়ের মতো পরম মমতায় তাকে বুকে জড়িয়ে ধরতো, তাহলে সংসারের আজ এই হাল হতো। যদি আমিরুল শাহ স্ত্রীকে একটু ভালোবাসতেন, তাহলে কি ফরিদার কোমলতায় মলিনতা জমতে পারত? নাকি ফতে আলী শাহ পুত্রকে থামিয়ে শাসন করে বলতেন? তাহলে কি বুড়োর ওই পরিণতি হতো? সিরাজুল্লাহ পারত শাহেদের বাড়িতে ঢুকে ষড়যন্ত্রের জাল বিছাতে? কিংবা সোভান আলী শাহ, নাসরিন সেদিন তাদের কথা মেনে নিলেও এই নির্মম পরিণতি হতো না হয়তো। পৃথিবীতে কেউই খারাপ হয়ে জন্মে না। প্রতি পদে পদে খুব যত্ন করে তাদেরকে খারাপ করে গড়ে তোলা হয়। ভালো মানুষের মুখোশ পড়ে থাকা সুযোগ সন্ধানী মানুষদের অবদান এখানে সবচেয়ে বেশি। অজান্তে চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল ফরিদার। আলগোছে আঁচল দিয়ে সেই অশ্রু মুছে উঠে দাঁড়ালেন তিনি। বিড়বিড় করে বললেন, যা করছি নিজের লাইগা করছি, পেটের সন্তানের লাইগা করছি। ওরা এই সবেরই যোগ্য আছিল। মুমিনুল শাহ দ্বিধাগ্রস্ততায় ভুগছেন। সালিশের পর থেকে ঠিকঠাক ঘুম হয় না। বড় ভাইজানের মতোই কি আজকাল ভয় পাচ্ছেন তিনি? বারবার মনে হচ্ছে নাজির এমন কিছু জেনে গিয়েছে যা জানা তার জন্য অনুচিত। আমিরুল শাহ বরাবরই সোভান আলী শাহর দুই পুত্র আর ছোট ভাইকে ততটা গুরুত্ব দেননি। গুরুত্ব দিলে কি আজ এই পরিণতি হতো? তবে মুমিনুল শাহ তার ঠিক বিপরীত স্বভাবে, সর্বদাই মনে কুটিলতা নিয়ে ঘোরেন। কিন্তু এই মুহূর্তে তিনি ভেবে পাচ্ছেন না বড় ভাইজান কি আসলে নাজিরকে নিজের কুকীর্তির কথা জানিয়ে দিয়েছে। মুমিনুল শাহর বিশ্বাস হয় না, আবার অবিশ্বাসও করতে পারেন না। কোনো কিছু না জেনে এভাবে সবার সামনে এত বড় কথা নাজির বলবে না। তাহলে কতটুকু আমিরুল শাহ বলেছেন তাকে? অনেক কষ্টে নিজেকে রক্ষা করেছেন মুমিনুল শাহ, অনেক কষ্টে টিকিয়ে রেখেছেন এই সংসার। অথচ সেদিনকার ছোকরাদের জন্য সব ছেড়ে ছুড়ে কিনে পালাবেন এত ভালো মানুষ তিনি নন। না সেদিনও ছিলেন। সপ্তাহখানেক ধরে ভেবে ভেবে নতুন একটা ফোন দিয়ে এঁটে ফেললেন তিনি। এক ছুটে চলে এলেন কাচারি ঘরে, যেখানে এখন বসে সামিউল। সামিউলের মেজাজ ভালো নেই। ঘরের সমস্যা, বাইরের সমস্যা, ব্যবসার সমস্যা, চাচার সাথে ঝামেলা, ওদিকে আবার কতগুলো জমি হাতছাড়া হলো। তার মধ্যে অসময়ে চাচাকে দেখে বিরক্ত হলো। জিজ্ঞাসা করলো, এখানে কি দরকার? দরকার ছাড়া আইতে পারবো না। এই সম্পর্ক আঙ্গ মাঝে নাই।
তাড়াতাড়ি কন। মাথা গরম কে দাঁড়াইয়া আরাম করে বসলেন। তো কি ঠান্ডা থাকার কথা? তুই কি ভাবছস আমার বিরুদ্ধে গিয়ে একলা একলা কিছু করতে পারবি? এই হেডাম তোর আছে? আমি একলা? কে কইল আপনারে? তো কেডাই আছে তোর লগে? পারভেজ? তোর থেকে ও নাজিরের কথা মনে বেশি। হার কেডা? আব্বাস? ওর চাচা আমার আব্বাসের চাকর আছিল। ওর বাপে আমাকে খেতে কামলা খাইতো। ওই ওই তোর আব্বার মাথায় ছাতা ধরতো, 4 মাস খাটতো। জীবনও তোর সাথ দিব। চেয়ারম্যানও তো বদলাইছে। হাওয়া যেদিকে মেম্বারও সেইদিকে। আর শ্বশুর বাড়ির কথা বাদই দিলাম, নাজিরের লগে আমার লগে ঝামেলা কইরা পারবি? আমার পোলারা সবসময় আমার পক্ষে। একলা টিকতে পারবে? তোর বাপ পারছে? তো কি করতে কন? নাজিরে দেখলেই আমার মাথা খারাপ হয়ে যায়। আঙ্গ জমিতে নতুন ঘর তোলে হারামজাদা। আমার তো এখন মনে হইতাছে ওই আমার আব্বার লগে কিছু করছে। মমিনুল শাহ মনে মনে হাসেন। একে দিয়ে নাজিরকে একবার পথ থেকে সরিয়ে ফেলতে পারলে সব ভয় শেষ। তারপর সামিউলকে সরাতেও খুব বেশি সময় লাগবে না। বললেন, ভয় ভীতি দেখাইতে হইব না শুনলে। কথা শেষ করতে দিল না সামিউল। জানে মেরা দিমু যেমনে মেজু চাচারে মারতে চাইছিলেন, তবে এইবার আর কাম অসম্পূর্ণ রাখা যাইব না। মমিনুল শাহ অধরে হাসিটা মিলিয়ে গেল। ঠোঁটজোড়া ফাঁক করে তাকিয়ে রইলেন ভাতিজার দিকে। সামিউল বড়ই রহস্য নিয়ে হাসলো। মিল্টনকে নিয়ে উত্তরের জমিতে দাঁড়িয়ে আছে নাজির। জমিটা বেশ বড় ও খোলামেলা, চারিদিক গাছগাছালিতে ভরা। কাঠুরেরা অপ্রয়োজনীয় গাছ কেটে ফেলেছে। নাজির হঠাৎ হাঁক ছাড়ল, শিমুল গাছটা কাইটেন না। এটার লাইগা উঠানে ছায়া পড়বো। পড়ুক, তবুও দরকার নাই। শিমুল গাছ, নিম গাছ অনেক উপকারী। প্রতি বছরের মতো এবারও অর্ধেক জমি জুড়ে মিষ্টি কুমড়া চাষ করা হয়েছে। দক্ষিণের মিষ্টি শুক্কুর আলী দুচালার মাটির ঘর তুলেছে। তার আগের ঘরটাও সেই তুলেছিল। লোকটার কাজের হাত ভালো। সবে একটা দেয়াল তোলা হয়েছে। এখান থেকে মাস্টার বাড়ির ফটক দেখা যায়। সাহাদের জমি জমার অভাব নেই, তবে সব ছড়িয়ে ছিটিয়ে এক এক জায়গায় পড়ে আছে। যুদ্ধের আগে পরে দাদা সস্তায় যেখানে যা পেয়েছেন তাই নিজের নামে দলিল করেছেন। রাজমিস্ত্রি চারিদিকে ঘুরে দেখতে দেখতে জিজ্ঞাসা করলেন, বাড়ি কত বড় হইব? কেমন নকশা চান? নকশা হইব আদা খাওয়া চানের মতন। ছাদ থাকবো, তবে বেশি একটা বড় না। সাইডটা শোয়ার ঘর, খাওয়ার ঘর, বাসর ঘর, আর সামনে দিয়া লম্বা একটা বারান্দা হইলে ভালো হয়। পায়খানা দিবেন না? গ্রামের ঘরের ভিতরে পায়খানায় কেটে দেয়। শহরে দেয়? গ্রামের চিন্তা করেন মিয়া, পুরো জমি কাজে লাগাইতে হইব। বামে ছাদ দিয়া বাড়ি হইব। এইসব নিকাশ আজ দিয়া যান। বর্ষা থাকতে থাকতে সব সরঞ্জাম লইয়া আসতে চাই। পাশেই বড় কলপার পায়খানা। ডাইন দিকে ওই শেষ মাথায় হইব গোয়াল ঘর। তার আগে চারদিকে টিনের বেড়া দিতে হইব। বাড়ি করা শেষ হইলে না হয় ইটের বাউন্ডারি দেওয়ার চিন্তা করমু। আবার দেখি মাটির বাড়িও উঠাইতেছেন, এত গড় দিয়া করবেন কি? এই মিস্ত্রিকে শুক্কুর আলী এনেছেন। গ্রামে দালান তোলার জন্য ভালো নাম ডাক আছে। উত্তর এসে বলল, মাটির ঘরে থাকতে শান্তি লাগে। এই পর্ব ধনের নাই, দেখি স্বর্গে গেলেও ধান ভাঙে। মাটির বাড়ি মতন শান্তি ইটের বাড়ির নাই। তবুও বড়লোকি দেখাতে ইটের বাড়ি করতে হইব। তা ঠিক। আচ্ছা, চিন্তা করেন না, আমনে সব হয়ে যাইব। ইট বালুর দাম কেমন? বর্ষাকালে কম বেশি হয়। ট্রলার দিয়া নদীর পার থাইকে আনবো। তবে ভালা কোম্পানির সিমেন্টের দাম একটু চড়া। অনেক ভাড়াটাই আনবো। ঘর বাড়ি কি মানুষে বছরে বছরে করে? আচ্ছা, কামে লেগে পড়েন। আমার কিন্তু বাড়িটা তাড়াতাড়ি লাগবো। সমস্যা নাই। মিস্ত্রি হিসাব নিকাশ করে চলে গেলেন। মিল্টন বলল, ওই বাড়ি আপনি সাইরা দিবেন ভাইজান? হ, একদিন সবাইরে কিছু না কিছু ছাড়তে হয়। মায়া লাগবো না? কত স্মৃতি। মায়ার থেকে শান্তির দাম বেশি বলটু। কতগুলো দিন নিজের ঘরে ঘুমাই না, জানোস? খালি মনে হয় কেডায় জানি আক্রমণ চালায়। ওইদিকে তোর ভাবি আমার উপরে অভিমান কইটাও রইছে। এই সময় তার লাগেও থাকতে পারছি না। নতুন বাড়ি না করলে কেমন হয় বলতো? হঠাৎ কি হইল ভাইজান? সব কেমনে কেমনে জানি বদলাইয়া গেল। এটাই নিয়ম, হঠাৎ কোনো কিছু বদলায় না। ভাবতেছি গরুগুলো বেচা দেবো। কি কন? অনেক টাকা পয়সা লাগবো। এখনো 11টা গরু বাছুর আছে। সব থেকে বেশি দুধ দেয় লালটা, আর সাদাটা না। ওই দুইটা আর কালাসাটা রেখা বাদ বাকি সব বেচা দেবো। ছাগলিটাও বেচা দেশ। এই 3টারে আপাতত তো গোবারে নিয়ে রাখ। ভাইজান, মন খারাপ করিস না। আল্লাহ দিতে কতক্ষণ। এক সময় তো 2 বিঘা জমি ছাড়া আমার আর কিছুই আসিল না। তোর কামের ব্যবস্থা আমি করে দিব না হয়। সামান ভাইয়ের লোকে কথা কইছি, আজ রাত থাইকা হ্যাঁ লোকে টলারে মাছ ধরবি।
দিনের বেলায় লথিপড়ে লইয়া আমার ওই পাশে খ্যাত করবি, সময় সুযোগ পাইলে এদিকের কামও একটু তোদেরকে কইরা যাস। আর আমনে আমি তো আছি। মিল্টন নাজিরের হাবভাব বোঝে না। সামাদ মিয়া সব ঋণ নাজির শোধ করে দিয়েছে, বাদবাকি যা ঋণ খরচ ছিল নওশাদের পাঠানো টাকা দিয়ে শোধ করেছে তা। এবার শুধু মাথা গোজার একটা স্থায়ী ঠিকানা তৈরির পালা। শ্রাবণের বৃষ্টি মুখর দিন, উত্তর পাড়ার জমিতে টিন দিয়ে চারিদিকে বেড়া দেওয়া হচ্ছে। গতকাল সকালে কাজ শুরু হয়েছিল, ইতিমধ্যে অর্ধেক কাজ শেষ হয়েছে। ধারণা করা যায় বাকি কাজ আজকের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে। কিছুক্ষণ আগে ঘাটে বালু ভর্তি লঞ্চ এসে থেমেছে। শ্রমিকরা মাথায় পাতি ভরে বালু এনে রাখছে খালি জমিতে। রড সিমেন্ট গত রাতে আনা হয়ে গেছে। সামাদ মিয়ার আবার বড় কারবারিদের সঙ্গে উঠা পেশা। নাজির নতুন ঘর তুলে পৈতৃক ভিটে থেকে আলাদা হয়ে যাবে শুনে এই লোকটা মহা খুশি। ইট আসবে সপ্তাহখানেকের মধ্যে। নাজিরের অনেক তারা, পারলে যেন আজই নতুন বাড়ি তুলেও বাড়ি ছেড়ে দেয়। কিন্তু তা কি আর এত সহজ? তবু যত দ্রুত করা যায়। অভিশপ্ত বাড়ি আর মানুষগুলোর থেকে যে করেই হোক সরে আসতে হবে। অভিমানী স্ত্রীকে নিজের কাছে নিয়ে আসতে হবে। অনাগত সন্তানকে একটা সুন্দর পরিবার দিতে হবে। বৃষ্টির পানিতে মাটির ঘরে সদ্য তোলা দেয়াল ভিজে বেহাল অবস্থা। মিল্টন সকালে সে নীল পলিথিনে ঢেকে দিয়ে গিয়েছে। আপাতত কয়েকদিন কাজ বন্ধ। এই ধরনের বাড়ি হতে অনেক সময় নিয়ে করতে হয়, বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠ চৈত্রে করলে ভালো হয়। মাটি দ্রুত শুকিয়ে যায়। মিষ্টি কুমড়ার গাছটা গোড়া থেকে তুলে ফেলা হয়েছে। মর্জিনার তা নিয়ে আফসোসের শেষ নেই। তার খুব পছন্দের সবজি হয় প্রতি বছর। মিষ্টি কুমড়া চাষ করেন মুমিনুল শাহ। তা নিয়ে নাজিরের সাথে সকালে ঝগড়া হয়েছে। শাড়ি কোমরে গুজে কিছুক্ষণ চিৎকার করলেন, গোলামের পুত, আমার লাউ খেতে নষ্ট করলি কেন? সবে কুড়ি ধরছিল, পশু বিয়ালেও গিয়া কলসি ভইরা পানি দিয়ে আইছি। মনে এত রং লাগছে কিত্তে, এই ঘর দিয়া হয় না? নাজিরও কম যায় না, পাল্টা জবাব দিল, আপনাকে মুখ দেখতে আর ইচ্ছা করে না, তাই একেবারে আলাদা হইয়া যাবো। এতদিন তো ঠিকই দেখছোস, তখন এই ইচ্ছা কইয়াছিল নিমো হারাম। এতদিন তো আর আপনাকে আসল রূপ দেখি নাই, এখন দেখছি, তাই এখন যামুগা। নিমুখারম কারে কন? কি নিমুখারমি করছি আপনাকে লগে? আবার মুখে মুখে চোপা খাওয়াইয়া পড়াইয়া এর লইগা বড় করছি। এমনি এমনি কেউ কারে খাওয়ায়? কয়দিন ভাই কেটাই খাওয়াইছে, দায়িত্ব লইছে। নিজের পেট তো নিজেই চালাইতে হইছে। মুখ খোলাই না চাচি, নিজের এত চালাক মনে করেন, অথচ জামাইয়ের কুকুরটি তো কিছুই জানেন না। জানেন না নাকি না জানার ভান ধরে থাকেন, নাকি ফরিদা বানুর মতো ভালো মানুষ সাজেন? কি এর কুকীর্তি, কি না জানার ভান ধইরা থাকি, একদম বড় জনার লাগে তুলনা দিবি না। এই যে আমার আম্মা পালাই নাই, আপনার ভাসুর জামিলা খুন করছেন, আপনার শ্বশুরে হেরাই খুন করছে, জানেন না কিছু? এও বিশ্বাস করমু? সব কয়টাই একরকম। মাঝখান থেকে শুধু আমি ঠকে গেলাম, এইগুলোর নাকি মায়ের স্থানে বসাইছিলাম। রাগের মাথায় কিছু না ভেবে যাতা বলে বাড়ি থেকে বেরিয়ে এলো নাজির। মর্জিনা ওখানে ঠায় দাঁড়িয়ে রইলেন। বারান্দায় বসা ফরিদা ছুটে এসে দাঁড়ালেন উঠোনে। তার সন্দেহই তবে ঠিক, নাজির সব জানে। মর্জিনা জায়ের উদ্দেশ্যে সরাসরি প্রশ্ন ছুড়লেন, ওই কি কইল গো বুবু, কি কইয়া গেল এইসব? ফরিদা এখন আর ভয় নেই, হারানোর কিছু নেই। নিঃশ্বাস ছাড়া সব হারিয়ে বসেছেন তিনি, তাই মুখ ফিরিয়ে নিলেন। গাছারা ভাব নিয়ে বললেন, যেই জামাই লইয়া এত বছর তোর গর্ব ছিল, তারে গিয়ে জিগা। হতভম্ব মর্জিনার মনে হলো ফজরের নামাজ আদায় করতে পারেনি বলেই হয়তো আজকের দিনটা খারাপ। এতদিনের বিশ্বাস খোদাই করে পাথরে যেন ফাটল ধরেছে, তবুও মন মানে না। এত নিখুঁত অভিনয় মুমিনুষার পক্ষে একা করা সম্ভব নয়। নাজিরের মতো বদমেজাজি ঘাটতারা ছেলের কথা বিশ্বাস করার মানেই হয় না। একসঙ্গে এক বিছানায় কয়েক যুগ কাটিয়ে দেওয়া স্বামীকে তিনি চিনবেন না, এমনও কি হয়? দুপুরের শেষ প্রহরে রোদ উঠেছে। কাজকর্ম তদারকি করতে গিয়ে শ্বশুরের সঙ্গে দেখা হয়ে গেল। কাশেম আলী দুই হাত পেছনে রেখে দাঁড়িয়ে দেখছেন সব। তাকে সালাম দিয়ে পাশে দাঁড়ালো নাজির। জিজ্ঞাসা করলো, খবর কি? আল্লাহর রহমতে ভালোই। আমার বউ কেমন আছে? ওই তো বাড়ি দেখা যায়, গিয়া দেখায়। গেলেই আমার লেগে বায়না ধরবো? ধরবো না, আমি বুঝাইছি। ওইখানে থাকার কথা কইব? আমি এইটাই কই, হেই দিন ভাইজানও কইল। নিরুত্তর রইল নাজির। কাশেম আলী পুনরায় নরম স্বরে বললেন, কই থাকোস, কি খাস না খাস খবর নাই? আমাগো বাড়ি কি কম বড়? কইটা দিন থাকলে কি হইব? বাড়ি কইতে তো অনেক সময় লাগবো। যখন আপনারা আসিলেন না তখন থেকে খাই নাই। তখন আর এহনের পরিস্থিতি এক। বুঝা ও অবুঝের লাহান কইলে মেজাজ খারাপ হইয়া যায়। আপনাকে বংশের কেউ শ্বশুরবাড়ি থাকে না? হ্যাঁ, তুগো বংশের মানুষেরা খালি রাইত বিরাতেই খুন করে। আর শ্বশুর হালারা সেই লাশ গুম করতে সাহায্য করছে, বউরা সাক্ষী থাকে।
কাশেম আলীর চোয়াল ঝুলে পড়ার মতো অবস্থা, পায়ের দিকে তাকিয়ে পড়লেন। জুতা খুলমু? মানহানির মামলা করমু। বেয়াদব। আপনাকে ঘরের কাম কত দূর? প্লাস্টার করতাছে, ইট বালু হেই কবে আনছি, কিন্তু কাম ধরতে ধরতে দেরি হইয়া গেল। এরপরও তাড়াতাড়ি হইছে? তা হইছে, সাত দেই নাই যে, তুই তো আবার সাত দিবি। হ। নৌসাদ কি খবর, টাকা পয়সা পাঠায়? যা পাঠাইছে তা দিয়ে ওর বিদেশ যাওয়ার ঋণ শোধ করছি। কইয়া দিছি পর মাস থেকে শুধু বউয়ের খরচ পাঠাবি। তুই কি ওর পেছনে কম খরচ করতেছস? লেখাপড়া করাইলি, থাকা খাইয়া থাইকা শুরু কইরা সংসারটা পর্যন্ত তোর পয়সায় চলছে, হেরাই সইত করবো কেডা? তোর কোনো দায়িত্ব নাই? ওগুলো বাদ দিয়ে দিছি। যখনই টাকা পয়সার সমস্যা দেখা দিছে ওর ভাগে জমি বন্ধক রাখছি, চাষবাস করছি। এত হিসাব রাখলে হইব? জীবনে যাতে কেউ কইতে না পারে নাজির আমার পয়সায় চলছে, এতটুকুই পরে করতে চাই। এই বাড়ির খরচ? আমার এই আল্লাহর নাম নিয়ে কামে নামে পড়ছি, যা যেমন আসিল তাই ভাঙছি। ওরে কইয়া দিছি নিজের ব্যবস্থা নিজে কইরা দেশে আইবি, আমি আর আগে পিছে নাই। কাশেম আলী দীর্ঘশ্বাস ফেললেন। এই ছেলে কখনো অন্যের কাছে নত হওয়ার নয়। জিজ্ঞাসা করলেন, ব্যবসার ভাগটা আর পাইবি না? ওই ব্যবসা পানির ভাইসা যাক, এগো মাঝে এখন ঝামেলা চলতেছে, আমি আমার লইয়া ব্যস্ত। আরো কিছুক্ষণ তাদের মধ্যে কথাবার্তা চলল। নাজির একসময় তারা দেখিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।